যদি আমার কথাগুলো সামনের এই 3 দিন বা 2 দিন কন্টিনিউ করতে পারো বা গাইডলাইনটা ফলো করতে পারো, ইনশাল্লাহ তুমি সেই ব্যক্তি হবে যে এইচএসসি 26 পরীক্ষায় বাংলা প্রথম পত্রে A+টা নিশ্চিত করে তারপরে পরীক্ষার হল থেকে বাসায় আসবে। আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26, 2 জুলাই বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে শুরু হচ্ছে আমাদের এইচএসসি 26 পরীক্ষা। বারবার করে কমেন্ট মেসেজ পাচ্ছি, ভাইয়া চূড়ান্ত মুহূর্তের যে সাজেশনটা দরকার, যে শেষ মুহূর্তে ফাইনালি আমরা কি কি পড়তে চলেছি এগুলো একটা দিয়ে দেন। দেখো, আমি এই ভিডিওটা বানাচ্ছি যখন তোমার হাতে সময় আছে মাত্র 3 দিন। এই 3 দিনে তুমি কি কি পড়বে, কিভাবে 3 দিন কাটাবে, তার এভরিথিং আজকের ভিডিওতে বলে দিব। অর্থাৎ টোটালি A to Z গাইডলাইন সাজেশন সবকিছু আজকের ভিডিওতে থাকবে। মাত্র 250 টাকা যারা এখনো আমাদের শেষ মুহূর্তের চূড়ান্ত সাজেশন কোর্সে যুক্ত হওনি, দ্রুত করো। পরীক্ষার আগ মুহূর্তে আমাদের কোর্সে যুক্ত হলেই পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নোত্তর সকল গ্রুপের পিডিএফ আকারে, লিখিত অংশের একদম শর্টকাট টেকনিক পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশের শর্টকাট টেকনিক পিডিএফ আকারে, পড়াশোনার দুর্দান্ত সব গাইডলাইন, ইংরেজি এবং আইসিটির দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, সেই সাথে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত ফুল সাপোর্ট, সবকিছু থাকছে আমাদের মাত্র 250 টাকার কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নম্বরে 250 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে, সাথে সাথে তোমাকে কোর্সে যুক্ত করে নিব। তখন থেকে শুরু হবে তোমার A+ প্রস্তুতি। যদি কোনো শিক্ষার্থী আমার ভিডিওটা একদিন পরে দেখো, যখন তোমার সময় আছে হাতে মাত্র 2 দিন, আমি প্রথমেই বলেছি যদি 3 দিন সময় হাতে থাকে, এই ভিডিওটা যখন দেখছো তখন সময় আছে 3 দিন। 2 দিন সিকিউতে দিবে, অর্থাৎ সৃজনশীল প্রশ্নের জন্য দিবে, আর একদিন দিবে এমসিকিউর জন্য। যখন তুমি আমার ভিডিওটা দেখছো তখন মাত্র 2 দিন সময় আছে। যদি এরকম হয় তাহলে একদিন দিবে সিকিউর জন্য, আরেকদিন দিবে এমসিকিউর জন্য। আমার ভিডিওটা কেউ যদি লাস্ট মোমেন্টে গিয়ে দেখে যে হাতে সময় মাত্র একদিন, তেমন একটা সময় নেই বললেই চলে, তখন তোমার কাজ হবে তুমি তোমার এই বইটাকে জাস্ট রিভিশন দিবে। সিকিউ এমসিকিউ দুইটার জন্যই একটা বেস্ট প্রিপারেশন হবে। অর্থাৎ সময় বুঝে আমি গাইডলাইনটা আলাদা করে দিলাম যে কখন তুমি কি করবে। এবার আমরা সাজেশনে চলে আসি। আমাদের টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। সিকিউতে থাকবে 70, এমসিকিউতে 30। এই এমসিকিউ 30 হচ্ছে সবচেয়ে ঝামেলা। তবে আমার মনে হয় বাংলা প্রথম পত্রের এমসিকিউতে 30-এ 30 উঠানো একদমই ইজি, সেটা যদি তোমরা ফলো করতে পারো। এমসিকিউ নিয়ে অবশ্যই কথা বলবো। প্রথমে সৃজনশীলের ঝামেলাটা শেষ করে দিই। আচ্ছা বলো তো, আমাদের এখানে 2টা 4টা 6টা 8টা 9টা, গদ্যাংশে 9টা, 2টা 4টা 6টা 8টা 9টা 10টা, পদ্যাংশে 10টা। আমাদের কি এই 9টা আর এই 10টা, এই 10টা এবং 9টা, এই 19টা চ্যাপ্টারই বাংলা প্রথম পত্রে বই আছে? একদমই না। আমাদের এতগুলো চ্যাপ্টার দেওয়া আছে, পুরো বইটাই তো পড়তে হবে। এই টোটাল বই পড়ে তারপরে পরীক্ষার হলে গিয়ে সৃজনশীলের এই 4টা প্রশ্ন গদ্যাংশে কমন পেতে হবে, তারপরে কমন পেতে হবে পদ্যাংশের এই 3টা, নাটকের 2টা, উপন্যাসের 2টা। আমাদের কিন্তু এই চ্যাপ্টারগুলো বইতে নাই, আর অনেক চ্যাপ্টার আছে। কিন্তু এই টোটাল চ্যাপ্টারের ভিতর বিগত 10 বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা এই চ্যাপ্টারগুলো বের করেছি, যেই চ্যাপ্টারগুলো থেকে প্রায় বছরই পরীক্ষায় কোশ্চেন এসে থাকে। যখন শর্ট সিলেবাস ছিল তখন এই চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন আসছে, যখন লং সিলেবাসে পরীক্ষা হয়েছে প্রায় 6 থেকে 7 বছর আগে, তখন এই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসে। সেক্ষেত্রে আমাদের বইয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে এইগুলো। আবার এগুলোর ভিতর 3 স্টার আবার 2 স্টার থাকবে। 3 স্টারগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট আর 2 স্টারগুলো একটু লেস ইম্পর্টেন্ট। এই টোটাল চ্যাপ্টারগুলো তোমরা শুধুমাত্র গ এবং ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার যাতে পরীক্ষার হলে করতে পারো সেই জন্য পড়বে। কারণ কি জানো? কারণ হচ্ছে মনে করো অপরিচিতা গল্প থেকে একটা সৃজনশীল প্রশ্ন করা হয়েছে, উদ্দীপকে একটা অংশ নিয়ে আলোচনা করা হয়েছে। এখন বলেছে উদ্দীপকের এই অংশটা তোমার পাঠ্য বইয়ের সাথে মিল রেখে, মানে সাদৃশ্য বা অসাদৃশ্য এরকম কোনো কিছু বর্ণনা করো। এখন আমার যদি এই অপরিচিতা গল্প সম্পর্কে ধারণা মাথায় নাই থাকে, আমি কিভাবে অ্যান্সার করব? শুধুমাত্র উদ্দীপক তুলে দিয়ে আসলে কি শিক্ষক আমাকে নাম্বার দিবে? না, একদমই দিবে না। তাহলে আমি কিভাবে অ্যান্সার করব? অবশ্যই এই অপরিচিতা গল্প রিলেটেড ইনফরমেশন আমার মাথায় রাখবে। মানে কিছু বোকা শিক্ষার্থী আছে যারা মানে রেগুলার আমাকে কমেন্ট করে, মেসেজ করে যে ভাইয়া আমাদেরকে সৃজনশীল দেন, কিছু সৃজনশীল দেন, ওইগুলো পরীক্ষার জন্য পড়ে যাবো। আরে বোকা, ওই সৃজনশীলগুলো পরীক্ষার হলে পড়ে গেলে তুমি কি একটা প্রশ্নের অ্যান্সারও পরীক্ষার হলে করতে পারবে? আমি তোমাকে 5টা সৃজনশীল দিলাম, পরীক্ষার হলে 5টা থেকে একটাও আসলো না, বা এই 5টা সৃজনশীল না এসে ওই একই চ্যাপ্টার রিলেটেড অন্য সৃজনশীল দিল, তোমার ক্ষমতা আছে ওই একটা প্রশ্নের অ্যান্সার করে আসা? কিভাবে করবে? তুমি তো জানোই না যে অপরিচিতা গল্পে কি বলা হয়েছে, তখন তুমি অ্যান্সার করবে কিভাবে? কিন্তু ওই 5টা 10টা সৃজনশীল ওই সাজেশন ফলো করার থেকে ওই সময়টুকু দিয়ে তুমি যদি এই অপরিচিতা গল্প, এই বিলাসী, অর্ধাঙ্গী, যৌবনের গান, কবিদাস মুর্মুর শেষ কাজ, এই চ্যাপ্টারগুলো সুন্দর করে যদি পরীক্ষার হলে পড়ে যেতে, অর্থাৎ চ্যাপ্টার রিলেটেড যে ইনফরমেশনগুলো, যে গল্পটা, এটা মাথার ভিতর নিয়ে যেতে, পৃথিবীর যেখান থেকে সৃজনশীল আসুক না কেন এই চ্যাপ্টার রিলেটেড তুমি সহজে অ্যান্সার করতে পারবে। সৃজনশীলের গ এবং ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার করার জন্য যেখানে শিক্ষক আমার 1 নাম্বারও কাটতে পারবে না, তার জন্য অবশ্যই তোমাকে তোমার টেক্সট বুকের যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টার রিলেটেড ইনফরমেশনগুলো মাথায় নিয়ে যেতে হবে। তাহলে পরীক্ষার হলে ইনশাআল্লাহ তুমি সুন্দর করে অ্যান্সার করতে পারবে এবং শিক্ষক তোমাকে পুরো নাম্বারটা দিতে বাধ্য। গ এবং ঘ নাম্বার প্রশ্নের এই 4টা কমন পাওয়ার জন্য গদ্যাংশের, অর্থাৎ গদ্যাংশে আমাদের টোটাল প্রশ্ন আসবে কয়টা? 4টা। তার ভিতর থেকে 2টা বাধ্যতামূলক, 2টা তোমাকে লিখতেই হবে। পদ্যাংশে প্রশ্ন আসবে 3টা, 2টা বাধ্যতামূলক লিখতে হবে। উপন্যাসে প্রশ্ন আসবে 2টা বাধ্যতামূলক, 1টা লিখতে হবে। নাটকে 2টা বাধ্যতামূলক, 1টা লিখতে হবে। এইভাবে প্যাটার্নগুলো কমপ্লিট করে তারপরে পরীক্ষার হলে যেতে হবে। অপরিচিতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3 স্টার দিচ্ছে এটা। বিলাসীও 3 স্টার, অর্ধাঙ্গী এটাও 3 স্টার, যৌবনের গান এটাও 3 স্টার,
কপিল দাস মুর্মুর শেষ কাজ, এটাও 3 স্টার, গুরুত্বপূর্ণ। রেইনকোট, এটাও 3 স্টার। মাসি পিসি, এটাও 3 স্টার। জীবন ও বৃক্ষ নেকলেস, এই দুইটা হচ্ছে 2 স্টার। অর্থাৎ আমাদের টোটাল গদ্যাংশে যতগুলো চ্যাপ্টার আছে বইতে, এর ভিতর এই 9টা চ্যাপ্টার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে 9টা চ্যাপ্টার থেকে পরীক্ষার হলে কোশ্চেন আসবে। এই 9টা চ্যাপ্টারের ভিতর আবার এই 7টা চ্যাপ্টার হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ তুমি প্রথমত এই 7টা চ্যাপ্টার কমপ্লিট করবে শুধুমাত্র গ এবং ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার পরীক্ষার হলে করার জন্য। পরবর্তীতে তোমার যদি সময় থাকে দেন জীবন ও বৃক্ষ নেকলেসটা পড়বে। অর্থাৎ এই 9টা চ্যাপ্টার যদি কোনো শিক্ষার্থী মাথার ভিতর নিয়ে পরীক্ষার হলে যেতে পারে, তাহলে আমার মনে হয় না যে এই গদ্যাংশের এই 2টা প্রশ্ন, 3টা প্রশ্ন অথবা 4টা প্রশ্ন তার কমন পাওয়া একদমই কঠিন হবে, একদম ইজি হবে। তুমি এখান থেকে সর্বোচ্চ 3টা প্রশ্নের অ্যান্সার করতে পারবে। কেন 3টা? মনে করো এখান থেকে 2টা করলে, এখান থেকে 2টা করলে কয়টা হলো? 4টা। এখান থেকে একটা করলে 5টা, এখান থেকে একটা করলে 6টা। আর একটা প্রশ্ন যে কোনো জায়গা থেকে করতে পারো। সেক্ষেত্রে তুমি যদি মনে করো গদ্যাংশ থেকে 3টা দেবো, এখান থেকে 2টা, ওইখান থেকে একটা, ওইখান থেকে একটা, তোমার হয়ে গেল 7টা প্রশ্নের অ্যান্সার একদমই হয়ে গেল। 3টা, 2টা, 5টা, 6টা, 7টা হয়ে গেল। তুমি যদি মনে করো যে এখান থেকে 2টা, এখান থেকে 2টা দেবো, উপন্যাসের লাল সালু থেকে 2টা আসছে, আমি 2টারই অ্যান্সার করবো, হ্যাঁ হয়ে গেল। তুমি যদি মনে করো নাটক থেকে 2টা আসছে, 2টারই অ্যান্সার করবো, তাহলে 2টা আর একটা 3টা, 3টা, 2টা, 5টা আর 2টা 7টা, এই 7টা প্রশ্ন হয়ে গেল। অর্থাৎ তুমি যে কোনো প্যাটার্ন ফলো করতে পারো। তবে আমার কথা থাকলো এই 9টা চ্যাপ্টার হচ্ছে আমাদের টোটাল গদ্যাংশ যতগুলো চ্যাপ্টার আছে তার ভিতর থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং এই 9টা ইম্পর্টেন্ট চ্যাপ্টারের ভিতর ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এই 7টা। সেক্ষেত্রে এই 7টা চ্যাপ্টার তো মাস্ট বি পড়বে, তারপরে যদি সময় থাকে তাহলে এই 2টা চ্যাপ্টারও পড়ে যাবে। এই চ্যাপ্টারগুলো পড়লে ইনশাল্লাহ গদ্যাংশের এই 4 সেট প্রশ্ন নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, এখান থেকে প্রশ্ন আসবে। এবং এইগুলোর জন্য আহামরি এক গাদা করে সৃজনশীল পড়তে হবে না, একদম সহজ উপায় বলছি। বাংলা প্রথম পত্র বইটা আছে না, এই বই থেকে শুধুমাত্র এই চ্যাপ্টার রিলেটেড গল্পগুলো মাথার ভিতর নিয়ে যাবে, আর কিচ্ছু দরকার হবে না, জাস্ট গল্পগুলো। তাহলে পরীক্ষার হলে তুমি একদম ইজিলি অ্যান্সার করতে পারবে। আর কখর জন্য ক খ তো অলরেডি আমরা পিডিএফ দিয়েই দিয়েছি। আমরা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের যে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ দিয়েছি আমাদের পিডিএফ কোর্সে, সেখান থেকে পিডিএফ গুলো সংগ্রহ করে ওই পিডিএফ গুলো অনুযায়ী তুমি জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন প্রত্যেকটা পড়ে যাবে। তোমার যদি অপরিচিত দরকার হয়, অপরিচিত রিলেটেড আমাদের জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর আছে, ওইগুলো দেখে যাও, ওইগুলো দেখে গেলে যথেষ্ট। ওইখান থেকে তোমার কোশ্চেন আসবে। অর্থাৎ ক এবং খ এর জন্য আমাদের পিডিএফই যথেষ্ট। ক খ টেনশন করতে হবে না। পরীক্ষার হলে যদি ক খ কমন পাওয়া যায়, গ ঘ লেখা কোনো ব্যাপারই না, গ ঘ একদম ইজিলি লেখা যায়। তারপরেও আমি এই ভিডিওর পরবর্তীতে একটা ভিডিও আমি আপলোড করবো যে বাংলা প্রথম পত্র খাতায় কিভাবে সুন্দর করে গুছিয়ে তুমি লিখবে, একবার সরাসরি মানে লেখাগুলো দেখিয়ে দিব। অর্থাৎ বাংলা প্রথম পত্র খাতায় লেখার টোটাল নিয়মটা নিয়ে একটা ভিডিও আপলোড করবো, ওই ভিডিওটা দেখলে তোমরা এভরিথিং বুঝতে পারবে। অর্থাৎ ক খ এর জন্য আমাদের পিডিএফটা যথেষ্ট, আর গ ঘর জন্য শুধুমাত্র এই চ্যাপ্টার রিলেটেড ইনফরমেশনগুলো মাথায় নিয়ে যাবে। মানে কঠিন ভাবে এটা নেওয়ার কিছু নাই যে এত কিছু পড়তে হবে, সহজ ভাবে নাও। শুধুমাত্র এই চ্যাপ্টার রিলেটেড গল্পটা মাথার ভিতর নিয়ে গেলে হবে, যে আমার বিলাসী গল্পে কি বিষয় আলোচনা করা হয়েছে, অর্ধাঙ্গিতে কি বিষয় আলোচনা করা হয়েছে, কপিল দাস মুর্মুর শেষ কাজে কি আলোচনা করা হয়েছে, এই যে কি আলোচনা করা হয়েছে এই আলোচনাটুকু মাথায় নিয়ে গেলে যথেষ্ট, আর কিচ্ছু না। আর কখর জন্য আমাদের পিডিএফ গুলো কমপ্লিট করে যাবে। দেন তোমার 4 সেট প্রশ্ন ইনশাআল্লাহ পরীক্ষার হলে কমন থাকবে, সেখান থেকে 2 সেট বেছে বুঝে যেই 2টা ভালো লাগে সেই 2টার অ্যান্সার তুমি করতে পারবে। এর পরবর্তীতে আসি আমরা পদ্মাংশ। আমাদের বইতে পদ্মাংশে অর্থাৎ কবিতা অনেকগুলো আছে। এই অনেকগুলো কবিতার ভিতর সবচেয়ে ইম্পর্টেন্ট কবিতা হচ্ছে এই 10টা, 2, 4, 6, 8, 10। এই 10টা কবিতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ টোটাল যে কবিতাগুলো আছে তার ভিতর এই 10টা কবিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ কবিতার ভিতর আবার 7টা কবিতা আছে যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর এই 3টা হচ্ছে একটু লেস ইম্পর্টেন্ট। বিভীষণের প্রতি মেঘনাদ, এটাকে আমরা 3 স্টার দিচ্ছি। সোনার তরী, এটাও 3 স্টার। ওকে, বিদ্রোহী, এটাও 3 স্টার। এই 3 স্টারগুলো আগে পড়বে, তারপরে সময় বেঁচে থাকলে তখন 2 স্টারগুলো পড়বে, এগুলো 3 স্টার। 18 বছর বয়স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ফেব্রুয়ারি 69, এইটা থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এগুলো সবই 3 স্টার। আর প্রত্যাবর্তনের লজ্জা, তারপরে তাহারই পরে মনে, এবং আমি কিংবদন্তির কথা বলছি, এগুলো গুরুত্বপূর্ণ, তবে এটাকে আমরা 2 স্টার দিয়েছি, একটু লেস ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো, এগুলোকে আগে পড়বে, আগে পড়ে তারপরে সময় থাকলে তখন তুমি লেস ইম্পর্টেন্টগুলো পড়বে। তবে তোমার মূল বইতে যে যতগুলো কবিতা আছে, এই কবিতার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কবিতা হচ্ছে 10টা। এই 10টা থেকে বিগত বছরগুলোতে সবচেয়ে বেশি পরিমাণে কোশ্চেন আসছে। সেক্ষেত্রে এই 10টা পড়বে, এবং যে লেস ইম্পর্টেন্ট যেই 3টা দিয়েছি এই 3টাকে পরবর্তীতে পড়বে, যদি সময় থাকে দেন ওইগুলো পড়বে। এই 10টা কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারলে 3টার ভিতর 3টা প্রশ্নই তোমার কমন থাকবে, ওইখান থেকে যে 2টা ভালো লাগে ওই 2টার অ্যান্সার তুমি করতে পারবে। এই কবিতাগুলো শুধুমাত্র পড়বে গ এবং ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার করার জন্য, যাতে পরীক্ষার হলে তুমি ইজিলি গ এবং ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার করতে পারো। কবিতা রিলেটেডও আমাদের এই যে ক এবং খ অর্থাৎ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর আছে, পিডিএফ আছে। ওই কবিতা রিলেটেড, যেমন ধরো বিভীষণের প্রতি মেঘনাদ, এই চ্যাপ্টারের আলাদা করে আমরা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর রেডি করেছি। এই চ্যাপ্টার রিলেটেড যে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর আছে ওইগুলো তোমাকে ফলো করে যেতে হবে। আবার সোনার তরী, এই চ্যাপ্টার রিলেটেড আমরা আলাদা করে রেডি করেছি। এই চ্যাপ্টার রিলেটেড যেগুলো আছে ওইগুলো কমপ্লিট করে যেতে হবে, তাহলে ক এবং খ নিয়ে টেনশন থাকবে না। আর মূল বই থেকে কবিতা রিলেটেড ইনফরমেশনগুলো মাথায় নিয়ে গেলে তুমি ইজিলি গ এবং ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার পরীক্ষার হলে করতে পারবে। অর্থাৎ সৃজনশীলের এই 70 নাম্বার নিয়ে আমি তোমাকে টেনশন করতে দিচ্ছি না। 70 নাম্বার নিয়ে টেনশন একদমই করবে না। শুধুমাত্র মূল বই থেকে চ্যাপ্টার ওয়াইজ যে ইনফরমেশনগুলো আছে এইটুকু মাথায় নিয়ে গেলে যথেষ্ট, যে আমার বিভীষণের প্রতি মেঘনাদ যে কবিতাটা আছে এখানে কি বিষয় আলোচনা করা হয়েছে, আমার সোনার তরী যে কবিতাটা আছে এখানে কি বিষয় আলোচনা করা হয়েছে, আমার যৌবনে গায়ের যে গল্পটা আছে এখানে কি বিষয় আলোচনা করা হয়েছে। এই যে কি বিষয়
বিষয় আলোচনা করা হয়েছে এতটুকু মাথায় রাখলেই যথেষ্ট, আর কিছু করতে হবে না। আর কখর জন্য আমাদের পিডিএফ গুলো পড়লেই যথেষ্ট। এই 70-এর ভিতর 70ই তুমি অ্যান্সার করতে পারবে। আর যদি হাতের লেখা সুন্দর থাকে, কাটা ছেঁড়া না থাকে, কোনো প্রবলেম না হয়, তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি 65 নাম্বার তোমার কনফার্ম। 65 নাম্বার একদম ইজিলি তুমি কনফার্ম করতে পারবে। অর্থাৎ 70-এর ভিতর শিক্ষক যদি নাম্বার কেটেও দেয়, তারপরে তুমি 65 নাম্বার কনফার্ম করতে পারবে। এইটা ভাবার দরকার না যে শিক্ষক আমাকে 10-এ 10 দিবে না। যদি লেখার মতো লেখো, শিক্ষক 10-এর ভিতর 10 দিতে বাধ্য। সেক্ষেত্রে সৃজনশীলের এই 70 নাম্বার নিয়ে আশা করি টেনশন নাই। উপন্যাস, লাল সালু, সিরাজউদ্দৌলা এইটা রিলেটেডও আমাদের টোটাল জ্ঞানমূলক গুণধারণমূলক প্রশ্নোত্তরগুলো আছে। শুধুমাত্র লাল সালু উপন্যাসটা এবং সিরাজউদ্দৌলা নাটকটা, এই নাটকে এবং উপন্যাসে কি বিষয়ে আলোচনা করা হয়েছে, এই আলোচনার যে টপিকটা, এই টপিকটা মাথার ভিতর নিয়ে যাবে, যাতে গ এবং ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার একদম ইজিলি করতে পারো। আর কখর জন্য আমাদের যে পিডিএফ গুলো আছে, ওই পিডিএফ গুলো থেকে ইনশাআল্লাহ তুমি পরীক্ষার হলে কমন পেয়ে যাবে। সেক্ষেত্রে এই 70 নাম্বার কমন পেতে আমার মনে হয় না যে তোমার কোনো প্রবলেম হবে। তোমার এখন কাজ হবে, তোমার হাতে যদি 3 দিন সময় থাকে, এই 3 দিন সময়ের 2 দিন তুমি দিবে হচ্ছে সৃজনশীলের জন্য, অর্থাৎ সিকিউর জন্য, আর একদিন তুমি দিবে হচ্ছে এমসিকিউর জন্য। ওকে, তোমার হাতে যদি 2 দিন সময় থাকে, 2 দিনের একদিন দিবে সিকিউর জন্য আর একদিন দিবে এমসিকিউর জন্য। ঠিক আছে, তোমার হাতে যদি একদিন সময় থাকে, তাহলে এই টোটাল একদিন তুমি শুধুমাত্র বোর্ড বই, ঠিক আছে, বোর্ড বুক, অর্থাৎ তোমাদের যে মূল বইটা আছে, আমি এই মুহূর্তে দেখাচ্ছি, তোমাদের যে মূল বইটা আছে, এই বইটাকে জাস্ট রিভিশন দিয়ে যাবে যদি একদিন সময় থাকে। কারণ কি লাস্ট মোমেন্টে এই টেক্সট বুক রিভিশন দেওয়া ছাড়া কোনো কথা নেই। এই বইটা যদি কারো আয়ত্তে থাকে, সেই ইজিলি পরীক্ষার হলে একদম অ্যান্সার করতে পারবে। আমার মনে হয় না যে সৃজনশীলের এই 70 নাম্বার কমন পেতে তোমাকে আর কোনো ধরনের কোনো প্রবলেম পোহাতে হবে। ইনশাআল্লাহ 70-এর ভিতরে 70ই তুমি পরীক্ষার হলে একদম ইজিলি কনফার্ম করতে পারবে। পরবর্তীতে আমাদের টেনশন মেইনলি হচ্ছে এমসিকিউ নিয়ে। এমসিকিউ নিয়ে আমার মনে হয় না যে টেনশন করার কোনো কারণ আছে। এমসিকিউতে আমি কয়েকটা বিষয় বলেছিলাম এর আগের ভিডিওগুলোতে, যে এমসিকিউর এই কয়েকটা বিষয় যদি পড়তে পারো, তাহলে একদম ইজিলি কমপ্লিট হয়ে যাবে। প্রথমত এমসিকিউর জন্য আমাদের কি করতে হবে, আমাদের যে গল্প আছে, গল্প বা কবিতা, গল্প প্লাস কবিতা, নাটক, উপন্যাস, এই 4টার বিষয়ের জন্য, নাটক প্লাস উপন্যাস, এই বিষয়গুলোর জন্য আমাকে প্রথম যে কাজটা করতে হবে, আমার এই গল্প, পরিচিত গল্পের লেখককে, এই লেখকের নাম, লেখকের জন্মসাল, মৃত্যুসাল, এই 3টা টপিক জাস্ট আগে মানে মাথার ভিতর নিবে। এই 3টা টপিক আগে মাথার ভিতর নিবে, যে আমার গল্পের লেখককে, এই গল্পের লেখককে, এই লেখকের নাম, তারপরে জন্মসাল, মৃত্যুসাল এবং এই লেখকের বিশেষ কোনো লেখনী আছে কিনা, এগুলো কিন্তু আমি এমসিকিউর জন্য বলছি। প্রথমত যদি গল্প হয়, এই গল্পের লেখকের নাম, তারপরে এই গল্পের লেখকের জন্মসাল, এই গল্পের লেখকের মৃত্যুসাল, লেখকের জীবনে বিশেষ কোনো লেখনী আছে কিনা যার জন্য সে পুরস্কার পেয়েছে বা পেলেও কোন পুরস্কারটা পেয়েছে, অর্থাৎ এই রিলেটেড ইনফরমেশনগুলো থেকে সাধারণত এমসিকিউ বেশি হয়ে থাকে। অবশ্যই তোমার প্রথম কাজ হবে, যেই চ্যাপ্টারই ধরো না কেন, সেটা অপরিচিত হতে পারে বা বিভীষণের প্রতি মেঘনাদ হতে পারে, সোনাত্তরী হতে পারে, লাল সালু অথবা সিরাজউদ্দৌলা, এই চ্যাপ্টারের লেখকগুলোকে, সেটা কবিতা হোক, নাটক হোক, উপন্যাস হোক বা গদ্যাংশ হোক, এর লেখককে, লেখকের নামটা আগে মাথায় রাখবে। দেন তোমার যে লেখক পরিচিতি আছে, তোমার গল্পের জন্য হচ্ছে লেখক পরিচিতি, কবিতার জন্য কবি পরিচিতি, তার পরবর্তীতে ওইগুলোরও আছে, অর্থাৎ কবি পরিচিতি বা লেখক পরিচিতি, এগুলো তোমাকে আগে পড়তে হবে। যখনই তুমি লেখকের নামগুলো মাথার ভিতর নিয়েছো, যে লেখকের নামটা আমার মনে আছে, যে আমার কোন গল্পের লেখককে, কোন কবিতার লেখককে, দেন তুমি লেখক পরিচিতি পড়বে। যদি তোমার গল্প হয় তাহলে লেখক পরিচিতি, ওকে, যদি তোমার গল্প হয় তাহলে লেখক পরিচিতি, আর যদি কবিতা হয় তাহলে কবি পরিচিতি, এগুলো পড়বে এমসিকিউর জন্য। লেখক পরিচিতি অথবা কবি পরিচিতি, এগুলো পড়ার পরবর্তীতে গল্পগুলো পড়বে। এই গল্পটা যখনই তুমি 2বার করে রিভিশন দিবে, তখন এই গল্প রিলেটেড ইনফরমেশনগুলো মাথায় থাকবে। দেন পরীক্ষার হলে এই গল্পের ভিতর থেকে যে কোনো কোশ্চেন আসলে তুমি সহজে অ্যান্সার করতে পারবে। যখনই তুমি গল্পটা পড়েছো, কবিতাটা পড়েছো, এই কবিতা রিলেটেড বা গল্প রিলেটেড যে কোনো এমসিকিউ যদি দেয়, তাহলে সহজে অ্যান্সার করতে পারছো। যখন তুমি লেখক পরিচিতি পড়েছো, এই লেখক পরিচিতি রিলেটেড যে কোনো এমসিকিউ দিলে অ্যান্সার করতে পারছো, কবি পরিচিতি রিলেটেড এমসিকিউ দিলে অ্যান্সার করতে পারছো। তোমার লেখক পরিচিতি, কবি পরিচিতি পড়া শেষ, কোন গল্পের লেখককে, কোন কবিতার লেখককে, এগুলো তোমার জানা শেষ। দেন তোমার কাজ হবে পাঠ পরিচিতি পড়া, পাঠ পরিচিতি এবং শব্দার্থ। অর্থাৎ এমসিকিউর জন্য তোমার টোটাল ভরসার যদি কিছু থাকে, সেটা হচ্ছে মূল বই। এই মূল বই বাদ রেখে কেউ যদি কোনো তাবিজ ফলো করো, যে একজন তাবিজ দিয়েছে 500 এমসিকিউ পড়লে পরীক্ষার হলে কমন আসবে, তাহলে তুমি সেই ব্যক্তি যে পরীক্ষার হলে ধরা খেতে চলেছো। তোমার মেইন টার্গেট হবে এই মূল বইয়ের উপর। মূল বইটা কিভাবে পড়বে আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি একটা চ্যাপ্টার দিয়ে বুঝাই। যেমন অপরিচিতা গল্পের প্রথম যে লেখক পরিচিতিটা আছে, সেটা তোমাদেরকে স্ক্রিন দেখাচ্ছি। এই অপরিচিতা গল্পের প্রথম পেজের তোমার কাজ হবে অপরিচিতা গল্পের লেখককে, রবীন্দ্রনাথ ঠাকুর, এইটাকে মনে রাখা। এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের লেখকের নাম মনে রাখবে। দেন রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দে 7 মে 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতা জোড়াসাগর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। যখন তুমি এই লাইনটা পড়েছো, এই লাইন রিলেটেড মিনিমাম 5 থেকে 7টা কোশ্চেন হতে পারে, এমসিকিউ কোশ্চেন, অর্থাৎ সিকিউতেও তোমার ক নাম্বারে আসতে পারে। এই লাইনটা যখনই পড়েছো, এই লাইন রিলেটেড যে কোনো প্রশ্ন পরীক্ষার হলে আসুক, তুমি সহজে অ্যান্সার করতে পারবে। এখানে বলেছে তার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর। এখন তোমাকে কোশ্চেন করতে পারে যে রবীন্দ্রনাথের পিতার নাম কি, রবীন্দ্রনাথের মাতার নাম কি, যে কোনো কোশ্চেন করতে পারে। অর্থাৎ তুমি যখন এই লেখক পরিচিতিটা পড়বে, এই লেখক পরিচিতি থেকে যে কোনো কোশ্চেনই পরীক্ষার হলে আসুক, তুমি সহজে অ্যান্সার করতে পারবে।
পারবে। কিন্তু তোমার কাছে এই মূল বইটা থাকা সত্ত্বেও তুমি যদি তাবিজ ফলো করো যে 500 এমসিকিউ পড়ে গেলে বাংলা প্রথমে 30টা এমসিকিউ কমন, তাহলে কঠিন আকারে ধরা খাবে পরীক্ষার হলে। তোমার মেইন কাজ হবে এমসিকিউর বেস্ট প্রিপারেশন নেওয়ার জন্য প্রত্যেকটা চ্যাপ্টারের লেখকের নামটা আগে মাথায় রাখবে, সেই লেখকের লেখক পরিচিতি অথবা কবি পরিচিতি পড়বে, সুন্দর করে গল্পটা পড়বে অথবা কবিতাটা পড়বে, দেন পাঠ পরিচিতি পড়ে শব্দার্থগুলো পড়লেই এনাফ। এর ভিতর থেকে আমাদের টোটাল এমসিকিউগুলো পরীক্ষার হলে আসবে এবং এগুলো পড়ার জন্য আমাদের মূল বইটাই যথেষ্ট। এইটা রেখে যদি অন্য কেউ অন্য কোনো উপায় বা পদ্ধতি ফলো করো, আমার কথাগুলো হয়তো এখন পছন্দ হবে না যে ভাইয়া এইগুলো পড়তে বলছেন, আপনি আমাদেরকে 200-300 এমসিকিউ দিলে ভালো হতো, এখন পছন্দ হবে না। পরীক্ষার হল থেকে যখন ব্যাক করবে, যারা এই মূল বইয়ের উপর ভরসা করে যাবে তারা একমাত্র ভালো রেজাল্ট করতে পারবে, পরীক্ষার প্রশ্নটা হাতে পেলেই বুঝতে পারবে। যদি আমার কথাগুলো সামনের এই 3 দিন বা 2 দিন কন্টিনিউ করতে পারো বা গাইডলাইনটা ফলো করতে পারো, ইনশাল্লাহ তুমি সেই ব্যক্তি হবে যে এইচএসসি 26 পরীক্ষায় বাংলা প্রথম পত্রে A+টা নিশ্চিত করে তারপরে পরীক্ষার হল থেকে বাসায় আসবে। আমার মনে হয় না যে এর থেকে আর বেটার কোনো গাইডলাইন তোমাদেরকে দেওয়ার কোনো প্রয়োজন আছে। সামনের 3 দিন তোমাকে কি কি করতে হবে আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের সকল পিডিএফ এর জন্য যারা এখন আমাদের পিডিএফ কোর্সে যুক্ত হওয়া নাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।